গত ক্লাস পর্যন্ত আমরা কিন্তু মোমেন্ট কোফিশিয়েন্ট মেথডে এ সাপোর্টেড স্ল্যাব সিস্টেমের কিভাবে ডিজাইন করা যায় টু এ সাপোর্টেড স্ল্যাব সেটা কিন্তু পুরো শেষ করি স্টেপ বাই স্টেপ, এবং প্রত্যেকটা স্টেপ বুঝিয়ে দেওয়া হয়েছে, খুব সময় নিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। সুতরাং আশা করি তোমরা সেই ভিডিওগুলো ভালো করে দেখবে। এবং আমরা কিন্তু বারবার বলে আসতেছি, ক্লাস ভিডিওতে দেখার পর যদি কোনো কোয়েশ্চেন থাকে অথবা ক্লাস চলাকালীন তুমি যদি দেখতে পাচ্ছ যে এক জায়গায় হয়তো বোঝা যায় নাই, আমরা এট দ্য এন্ড অফ দ্য ক্লাস আমরা বলি যে যে কি কার কিছু বোঝার আছে কিনা। ডিউরিং দি লেকচার কিন্তু এটা কখনোই নিয়ম নাই যে লেকচার চলাকালীন প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা যে তোমরা কিছু বুঝছো কিনা। এতে লেকচার ইন্টারাপ্টেড হয় এবং একটা কনসেন্ট্রেশন যেটা থাকে অনেকের ওটা নষ্ট হয়ে যায়। সেই জন্য নিয়ম হলো যে এট দ্য এন্ড অফ দ্য ক্লাস টিচার জিজ্ঞাসা করেন যে তোমাদের কিছু বুঝার আছে কিনা। আর যারা খুব অ্যাটেন্টিভলি শুনতেছে বা যারা মানে পড়াশোনা করে তারা হয়তো খেয়াল করলো যে একটা জায়গায় সে বুঝে নাই, সে হয়তো পাশে লিখে রাখছে, হয়তো পেজ লিখে রাখবে, স্লাইড দেখানো হলে স্লাইডের নাম্বার লিখে রাখে, অথবা অথবা নোট ডাউন করে রাখে যে এই অংশটুকু বুঝে নেই। ক্লাস শেষে তখন সে বলে কি আমরা এই অংশটুকু বুঝাই দেওয়ার জন্য। এটাই হলো সিস্টেম। তো ওই অনুযায়ী আমরা প্রতিটা ক্লাসে বারবার বলে আসছি, এছাড়াও বলে আসছি যদি কোনো কারণে ক্লাস মিস হয় বা কোনো অংশ মিস হয় সেক্ষেত্রে ভিডিওটা দেওয়া আছে, ক্লাস ভিডিও, এবং সেই ভিডিওটা ভালো করে এক ঝলক দেখে যদি কোথাও বোঝার সমস্যা থাকে সেটা পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করার জন্য। আমরা শুরু করব ডিজাইন অফ বিম কানেক্টেড স্ল্যাব মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথডে। এখানে প্রশ্নটা দেওয়া আছে, প্রশ্নটা একটা মানে সুন্দর করে দেওয়া আছে, পুরাটা একটা বিল্ডিং এর ছবিও দেওয়া আছে রুফটপের। আমরা প্রশ্নটা পড়ি, তারপর ব্যাখ্যা করবো সবকিছু। A four-storied residential building has age-supported floor system having same panel size of 16 by 20 feet in each direction. চারতলা বিল্ডিং এবং বিল্ডিংটা হচ্ছে রেসিডেন্সিয়াল, যার প্রতিটা ফ্লোর এজ সাপোর্টেড, তার মানে বিম কানেক্টেড ফ্লোর। এবং আমরা আগে বলেছি একটা ফ্লোরে কিন্তু অনেকগুলো প্যানেল থাকে, আর প্যানেল মানে কি চারদিকে বিমের মধ্যে আবদ্ধ জায়গাটুকুকেই আমরা প্যানেল বলি। এরকম প্রতিটা প্যানেলের একই সাইজ 16 ফিট বাই 20 ফিট। আমরা কিন্তু বলেছি যে তোমাদের প্যানেল সাইজ এভাবে লেখা 16 ফিট বাই 20 ফিট, আর 20 ফিট বাই 16 ফিট। দুইটা একই ডাইমেনশন মিন করলেও আসলে দুইটা কিন্তু একই জিনিস মিন করে না। সাইজ দুটা সেম, উইথ দুইটাতেই 16 ফিট, লেংথ দুটাতেই 20 ফিট, কিন্তু প্রথমটা হলো প্রথম যে ডাইমেনশনটা থাকে, প্রথম ডাইমেনশনটা হবে এক্স ডিরেকশন, পরেরটা হয় ওয়াই ডিরেকশন, এভাবে মনে রাখতে হবে। তাহলে 16 ফিট 20 ফিট হচ্ছে ওয়াই ডিরেকশনের দিকে, এর অর্থ এটা 16 ফিট, এটা 20 ফিট। এটা হচ্ছে প্রথমটা। যখন 16 ফিট বা 20 ফিট এভাবে লেখা থাকবে তখন স্ল্যাবটা এরকম, প্যানেলটা এরকম হবে। আর 20 ফিট বাই 16 ফিট, এটা হচ্ছে 16 ফিট, এটা হচ্ছে 20 ফিট। তো তোমরা দেখতে পাচ্ছ যে স্ল্যাবের ডাইমেনশনের যে প্রকারভেদটা রয়ে গেছে সেটা তোমরা খেয়াল করতে পারতেছো যে কিভাবে লেখা হয়। তো এটা খেয়াল রাখতে হবে তোমাদের যে
কিভাবে লেখা হয়। ইভেন আমরা বিমের ক্ষেত্রে বলেছি বিমের প্রথম ডাইমেনশনটা হয় উইথ আর দ্বিতীয় ডাইমেনশনটা হয় টোটাল ডেপথ। কনসিডার দি ফলোইং ডিজাইন ডেটা। কি কি কনসিডার করতে বলছে? আমরা জানি যে স্ল্যাব, বিম, কলাম যাই বলি না কেন, প্রত্যেকটা জিনিস কাস্টিং করার জন্য আমাদের কংক্রিটের প্রয়োজন। আর রেনফোর্স কংক্রিট বা আরসিসি, রিএনফোর্স সিমেন্ট কংক্রিট, রিএনফোর্স সিমেন্ট কংক্রিট আরসিসি দুটো জিনিস দিয়ে বানানো। একটা হলো জাস্ট কংক্রিট, একটা হলো রিএনফোর্সিং বার। আর কংক্রিটকে আমরা কিভাবে ডিফাইন করি? সেটা হলো তার কম্প্রেসিভ স্ট্রেংথ দিয়ে। মানুষকে আমরা কিভাবে ডিফাইন করি? তার আইডেন্টিটি দিয়ে, যেমন তার নাম কি, তার পিতার নাম কি, তার মায়ের নাম কি। এটা হচ্ছে মানুষকে ডিফাইন করার আইডেন্টিটি, অন্য কিছু না। দেশ অথবা স্থান, কাল, পাত্র, জাতি, বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ তার নাম, পিতার নাম এবং মাতার নাম, এই তিনটা দিক দিয়ে সে আইডেন্টিফাইড হয়। যেটা কংক্রিট, সিমেন্ট, স্যান্ড, কোর্স এগ্রিগেট এবং পানি দিয়ে বানানো, সেটা কিভাবে আইডেন্টিফাইড করা হবে? তার কম্প্রেসিভ স্ট্রেংথ দিয়ে, যার সিম্বল হচ্ছে এফ প্রাইম সি। এটা দেওয়া আছে কত? 4000 পিএসআই। না, সো রিএনফোর্সিং বার, তার আইডেন্টি বা আইডেন্টিটা কি হবে? ইল স্ট্রেংথ। ইল স্ট্রেংথ অফ রিএনফোর্সিং বার্স, যার সিম্বল হচ্ছে এফওয়াই, দেওয়া আছে সেটা 60,000 পিএসআই। ইল স্ট্রেংথ এবং কম্প্রেসিভ স্ট্রেংথ এই দুটোর উপর আমরা অনেক আলাপ করেছি তোমার ফার্স্ট ক্লাসগুলোর দিকে, মিডের আগে অনেক আলাপ করে ফেলেছি, তো সেখানেও এটার ব্যাপারে অনেক নলেজ দেওয়া আছে। নাও এফওয়াই 60,000 পিএসআই এবং এফসি প্রাইম 4,000 পিএসআই, এটা কিন্তু আসলে কখনোই দেয়া থাকে না। এটা ইঞ্জিনিয়ারকে ধরতে হবে, কনসিডার করতে হবে যে সে কত এফসি প্রাইম নিবে, কত এফওয়াই নিবে। কংক্রিটের এফসি প্রাইম 2800 পিএসআই, 2500 পিএসআই, 3000 পিএসআই, 3500 পিএসআই, 4000 পিএসআই, 5000 পিএসআই। এই যে কত পিএসআই কংক্রিটের এফসি প্রাইম হবে, সেটা কিন্তু ইঞ্জিনিয়ার ডিফারেন্ট কন্ডিশনের উপর ভিত্তি করে সেটা কনসিডার করে। তদ্রূপ ভাবে ইল স্ট্রেংথ অফ রিইনফোর্সিং বার এফওয়াই, এটা 60,000 পিএসআই হবে না 40,000 না 50,000 না 72,500, 72,500 পিএসআই হবে? এগুলি সবই ইঞ্জিনিয়ারকে বিভিন্ন কনসিডারেশনের উপর ভিত্তি করে কি নিতে হয়। এগুলো কিভাবে নিতে হয় তোমাদের সামনে আরো কোর্স আছে, লো রাইজ বিল্ডিং ডিজাইন, হাই রাইজ বিল্ডিং ডিজাইন, সেখানে এগুলো আরো ডিটেইল আলাপ করা হবে। নাও ফ্লোর ফিনিশ, সিলিং ফিনিশ এফএফ। ফ্লোর সিলিং ফিনিশটা কি হচ্ছে? তোমরা জানো যে ফ্লোর কিন্তু সিমেন্ট ফিনিশিং হতে পারে, মোজাইক ফিনিশিং হতে পারে, টাইলস ফিনিশিং হতে পারে। সবকিছুগুলির কিন্তু একটা ওজন আছে, ওয়েট আছে, সেটা হচ্ছে কত? 25 পিএসএফ। এটাও কিন্তু ইঞ্জিনিয়ার কিন্তু টাইলস দিবে না মোজাইক দিবে না সিমেন্ট ফিনিশিং দিবে, সেটাও কিন্তু ক্লায়েন্টের সাথে আলাপ করে ডিসিশন নেবে। পার্টিশন ওয়াল ওয়েট দেওয়া আছে 70 পিএসএফ। পার্টিশন ওয়াল ওয়েট আমরা আগে বলেছি যে স্ল্যাবের উপরে যদি কোনো ওয়াল কাস্ট হয় সেই লোডটাকে স্ল্যাবকেই নিতে হয়। যেমন কিচেনের ওয়াল, টয়লেটের ওয়াল অথবা যে কোনো ওয়াল যেটা ফ্লোরের উপরে ডাইরেক্টলি বসানো হচ্ছে, সেটাকে আমরা পার্টিশন ওয়াল ওয়েট বলি। সেটাও কিন্তু ক্যালকুলেট করতে হয় ইঞ্জিনিয়ারকে। এগুলো তোমরা নেক্সট কোর্সগুলোতে শিখতে পাবে। লাইভ লোড, লাইভ লোড 40 পিএসএফ। এই লাইভ লোড কিন্তু এক এক জায়গায় এক এক রকম আছে। যেমন কথার কথা মন্দির, মসজিদ, এই সমস্ত ক্ষেত্রে লাইভ লোড একরকম হবে, শপিং মলে আরেক রকম হবে, এডুকেশনাল ইনস্টিটিউটে আরেক রকম হবে, রেসিডেন্সিয়াল বিল্ডিং এ এখানে দেখতে পাচ্ছ কোড অনুযায়ী 40 দেওয়া আছে। কখন কি হবে বিল্ডিং এর টাইপের উপর ভিত্তি করে ইঞ্জিনিয়ার এটা কোড থেকে ভ্যালুটা নিয়ে নিবে স্ট্যান্ডার্ড। অল বিম সাইজ এন্ড অল কলাম সাইজ এগুলো দেওয়া আছে, এবং এই কলাম সাইজ, বিম সাইজ, এটাও কিন্তু ইঞ্জিনিয়ারকেই ডিসিশন নিতে হবে সাইজ কি হবে,
কলাম কি স্কোয়ার দিবে না রেক্টেঙ্গুলার দিবে। কলাম সম্পর্কে তোমাদের নেক্সট কোর্সে আরো ডিটেল জানতে পারবে ডিজাইন অফ কংক্রিট স্ট্রাকচার 2 কোর্সে। কিন্তু বিম তোমরা পড়ে ফেলছো, বিমের বিম তোমরা অনেক রকম বিম পড়েছো, সিম্পলি সাপোর্টেড বিম ডিজাইন, ক্যান্টিলিভার বিম ডিজাইন, এক্সটেরিয়র বিম ডিজাইন, ইন্টেরিয়র বিম ডিজাইন। ওগুলোতে তোমরা ধরে নিয়েছিলে আগে উইথ, তারপর থিকনেস গুলি ফর্মুলা দিয়ে বের করে ভেরিফাই করে তারপর ডাইমেনশনটাকে কি করা হয়েছিল, কনফার্ম করা হয়েছিল। তো ওভাবে ইঞ্জিনিয়ার কিন্তু এখানে 12/16 দিয়েছে। এখানে অনেকগুলো প্যানেল আছে, S1, S2, S3, S4। বলছে ডিজাইন দি প্যানেল S1। ওকে, তাহলে আমরা এখন দেখি যে ফ্লোরের ভিতরে প্যানেল গুলো কিভাবে আসছে। খেয়াল করে দেখো তোমরা, প্যানেল গুলো প্রত্যেকটাই সেম সাইজ, উইথ হচ্ছে 16 ফিট, লেন্থ হচ্ছে 20 ফিট সবগুলো। সুতরাং প্রত্যেকটা প্যানেল সেম সাইজ, সুতরাং সাইজের দিক থেকে কোনো পার্থক্য নাই। পার্থক্য তাহলে এই যে গ্রুপিং করা হয়েছে, আমরা কিন্তু অনেক সময় স্টুডেন্টদের মাঝে গ্রুপ করি, এটা গ্রুপ করে দেই। যদি আমি বলি গ্রুপ এ, তাহলে গ্রুপ এ বলতে এদেরকে এই 5 জন বা 10 জনকে মিন করে, গ্রুপ বি বলতে ভাবে সেরকম ভাবে মিন করে। এখানেও স্ল্যাবে দেখতে পাইতেছে অনেক প্যানেল। এখন একটা ফ্লোরে বা একটা স্ল্যাবে অনেক প্যানেল থাকে, সবগুলো প্যানেল যদি সে ম্যানুয়ালি ডিজাইন করতে যায়, যদি আমি ম্যানুয়ালি ডিজাইনের কথা চিন্তা করি, তাহলে বহুক্ষণ লাগে, বহু সময় লাগবে। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ার করে কি, ফার্স্ট একটা গ্রুপিং করে, মনে করো কথার কথা প্রায় কাছাকাছি সাইজের গুলোকে একসাথে রাখলো। ফর এক্সাম্পল 20 ফিট বাই 16 ফিট আছে, আর একটা প্যানেল হয়তো 20 ফিট বাই 18 ফিট আছে, বা আরেকটা হয়তো 14 ফিট বাই ইয়া 18 ফিট আছে। এরকম কিছু সাইজকে সে নিজের চিন্তা ভাবনা করে একটা গ্রুপ করে। তারপর না, এখানে আমরা গ্রুপিং দেখতে পাচ্ছি 4 রকম গ্রুপ। এস মানে স্ল্যাব, আর 1, 2, 3, 4 এগুলো গ্রুপিং। এখানে তো যেহেতু প্রতিটা প্যানেল সেম সাইজ, সুতরাং সবগুলি একই গ্রুপের হওয়ার কথা। আবার প্রতিটা প্যানেলের লোড কিন্তু এক, তাহলেও তো এক হওয়ার কথা। তারপর প্রতিটা প্যানেল আবার সেম কংক্রিট দিয়ে বানানো, তাও এক হওয়ার কথা। কিন্তু তাহলে 4 রকম গ্রুপ হইলো কেন? 4 রকম গ্রুপ করা হয়েছে শুধুমাত্র তোমার প্যানেলের টাইপের উপর ভিত্তি করে। ফর এক্সাম্পল, তোমরা যদি S1 প্যানেলের দিকে তাকাও, এটার কিন্তু 4 দিকের মধ্যে 2 দিকে কিন্তু ডিসকন্টিনিউয়াস এক্সটেরিয়র, লং ডিরেকশনে, শর্ট ডিরেকশনেও। যেই প্যানেলের লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশনের যে কোনো একটা শর্ট এবং যে কোনো একটা লং ডিরেকশনে এক্সটেরিয়র হয়, মানে ওপেন থাকে, মানে ডিসকন্টিনিউড থাকে, তাকে আমরা কর্নার প্যানেল বলি। নাস S4 যেই প্যানেলের যে কোনো একটা ডিরেকশন হয়, সেটা লং অথবা শর্ট, যদি এক্সটেরিয়র হয় অথবা ডিসকন্টিনিউড হয়, তাকে আমরা এক্সটেরিয়র প্যানেল বলি। খেয়াল করে দেখো তোমরা, S4 প্যানেল লং ডিরেকশনে ডিসকন্টিনিউড, এখানে কেউ নাই। S3 প্যানেল, যেই প্যানেলের চারিদিকে আরো প্যানেল থাকবে, তাদেরকে আমরা ইন্টেরিয়র প্যানেল বলি। বাকি আছে S2। আমরা যদি দেখি S2 3 দিকে আছে, কিন্তু একদিকে নাই। তা যেই প্যানেলের যে কোনো একটা ডিরেকশনে যদি ডিসকন্টিনিউড থাকে বা কোনো প্যানেল না থাকে, তাকে আমরা এক্সটেরিয়র প্যানেল বলি। সো এখানে আমাদের S2 কোন ডিরেকশনে, সে ডিসকন্টিনিউড শর্ট ডিরেকশনে, তার মানে X2 S2 হচ্ছে এক্সটেরিয়র প্যানেল ইন শর্ট ডিরেকশন। আবার S4 এর যদি দিকে তাকাই, S4 হচ্ছে লং ডিরেকশনের দিকে এক্সটেরিয়র প্যানেল।
বা তার মানে এক্সটেরিয়র যদি S2 এবং S4 দুইটাই কিন্তু এক্সটেরিয়র প্যানেল, কিন্তু S4 এর নামকরণ করার কারণ সে লং ডিরেকশনে ডিসকন্টিনিউড, আর S2 হচ্ছে শর্ট ডিরেকশনে ডিসকন্টিনিউড, আর S1 হচ্ছে লং এবং শর্ট দুই ডিরেকশনে ডিসকন্টিনিউড, সেই যেটার নাম কর্নার প্যানেল। তাহলে তোমরা দেখলে যে 4 রকম গ্রুপ হয়েছে শুধুমাত্র প্যানেলের টাইপের উপর ভিত্তি করে। S1 গ্রুপ হচ্ছে কর্নার প্যানেল, S2 হচ্ছে এক্সটেরিয়র প্যানেল ইন শর্ট ডিরেকশন, S3 হচ্ছে ইন্টেরিয়র প্যানেল, আর S4 হচ্ছে এক্সটেরিয়র প্যানেল ইন লং ডিরেকশন। এই হিসাবে ইঞ্জিনিয়ার পুরো স্ল্যাবটাকে ভাগ করছে। এখানে S3 যেটা, এখানে S3 আমরা দেখতে পাচ্ছি উপরেও প্যানেল আছে, এই পাশেও আছে, এই পাশেও আছে, কিন্তু এই পাশে পুরোপুরি নাই, সামান্য আছে, এই যে এতটুকু, কারণ এতটুকু এখানে স্টেয়ার, এখানে কিন্তু কাটা, এখানে কিন্তু স্টেয়ার আছে, সুতরাং এখানে কোনো স্ল্যাবের কোনো অংশ নাই। S3 দেওয়া হয়েছে যে কারণ এরপরে সামান্য অংশ কন্টিনিউয়াস আছে, সেই জন্য এটাকে S3 কনসিডার করা হয়েছে। S1 আমরা বলি S1 হচ্ছে কর্নার প্যানেল যার দুই ডিরেকশনে ডিসকন্টিনিউড। ওকে, S1 এর এই ডিরেকশনে তো ডিসকন্টিনিউড আছেই, নাই, আবার এই ডিরেকশনে যখন গেছে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো এতটুকু অংশ কিন্তু স্ল্যাব আছে, এই যে এই এখানে কিন্তু স্ল্যাব আছে, কিন্তু এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত কোনো স্ল্যাব নাই। ওকে, তাহলে এটাকে আমরা কেন কর্নার বললাম? কারণ যে বেশি অংশ জুড়ে স্ল্যাব নাই, কিছু অংশ জুড়ে হয়তো তার কিছু স্ল্যাব কন্টিনিউয়াস আছে, এটাকে আমরা ইগনোর করার কারণে S1 দেওয়া হয়েছে। তাহলে প্যানেলের টাইপ জেনে গেলে আমরা কিভাবে ভাগ করছি, আমাদেরকে বলছে S1 প্যানেল ডিজাইন করার জন্য। ওকে, S1 প্যানেল যদি আমরা ডিজাইন করতে যাই, নিয়ম অনুযায়ী এর থিকনেস বের করতে হবে। থিকনেস যদি আমরা বের করতে চাই তাহলে এর দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট, সেন্টার টু সেন্টার, বিমের সেন্টার সেন্টার, নট কলামের, আর 16 ফিট হচ্ছে প্রস্থ এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার, 16 ফিট প্রস্থ। তো আমরা যদি ফার্স্ট যেতে চাই, আমাদের কিন্তু প্রথমেই বের করতে হবে এর কি, yes, এবং তোমরা দেখতেই পাইতেছ যে মোমেন্ট কোএফিসিয়েন্ট মেথডে স্টেপ 1 thickness of the slab formula H equal to প্যানেল পেরিমিটার। প্যানেল, যে প্যানেল তুমি করবে সেই প্যানেলের পেরিমিটারটা নিতে হবে। পেরিমিটার মানে পরিধি, তার দুইটা দৈর্ঘ্য আর দুইটা প্রস্থ আছে। পরিধি কেমনে বের করে? যোগফল, পরিধিগুলির যোগফল, দুইটা দৈর্ঘ্য আছে দুইটা প্রস্থ। সো দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্যটা হচ্ছে লং ডিরেকশন বলি আর প্রস্থকে আমরা কিন্তু শর্ট ডিরেকশন বলি, সেটাই এখানে এল এ প্রস্থ, এল বি দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, সেই জন্য দুইকে বাইরে আনা হয়েছে, ডিভাইডেড বাই ফর্মুলার 180। এই পুরো মান বেরোনোর পর যাই হবে তার মান 3.5-এর উপরে থাকতে হবে। তবে যেহেতু এগুলো এল এ এবং এল বি দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু ফিটে দেওয়া থাকবে, সেগুলিকে ইঞ্চিতে বসাতে হবে। and what is LA? ক্লিয়ার স্প্যান ইন ইঞ্চিতে বসাইতে হবে শর্ট ডিরেকশনেরটা। what is LB? ক্লিয়ার স্প্যান ইন লং ডিরেকশন। তো আমরা ফার্স্ট স্টেপেই আমরা বের করে নিতেছি তোমাদের thickness of the slab। S1 প্যানেল করতেছি, খেয়াল রাখতে হবে। এখানে আমাদের কিন্তু পরিধি যদি বলে সেটা কিন্তু সেন্টার টু সেন্টারই মিন করে, কিন্তু মোমেন্ট কোএফিসিয়েন্টে আমাদের পরিধি বের করতে গিয়ে বলা হয়েছে ফেস টু ফেস নেওয়ার জন্য। সুতরাং দৈর্ঘ্য ছিল এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার 20 ফিট, কিন্তু আমরা যখন নিব দৈর্ঘ্য
তখন নিব ফেস টু ফেস, এর অর্থ এই বিমের ফেস থেকে এই বিমের ফেস ছিল সেন্টার টু সেন্টার 20 ফিট। আর বিমগুলি কত ইঞ্চি করে, পুরো এত বিমের উইথ হচ্ছে 12 ইঞ্চি, মানে 1 ফিট। তাহলে এখান থেকে 6 ইঞ্চি আর এখান থেকে 6 ইঞ্চি যদি বাদ দাও, তাহলে বিমের ফেস টু ফেস হবে 6 ইঞ্চি আর 6 ইঞ্চি, মানে 1 ফিট। 20 ফিট থেকে 1 ফিট গেলে হবে, তখন এটা হয়ে যাবে 19 ফিট। তদ্রূপ ভাবে এই বিমের সেন্টার থেকে এই বিমের সেন্টার প্রস্থ হচ্ছে 16 ফিট, কিন্তু আমরা নিব এল এ, তার মানে প্রস্থটা নিব কিন্তু ক্লিয়ার স্প্যানটা নিব, মানে বিমের ফেস টু ফেস। এই বিমের উইথ হচ্ছে 12 ইঞ্চি, এটা হচ্ছে 12 ইঞ্চি। তাহলে এখান থেকে এতটুকু 6 ইঞ্চি বাদ দিতে হবে, এখান থেকে 6 ইঞ্চি বাদ দিতে হবে, 12 ইঞ্চি বাদ যাবে। তাহলে এটা হয়ে যাবে 15 ফিট ফেস টু ফেস। তাহলে আমরা পেয়ে গেলাম এল এল বি। এখন শুধু কি ক্যালকুলেশন করব। ফার্স্টে তোমরা দেখতেছো প্যানেল সাইজ লেখা হয়েছে 16 ফিট, 20 ফিট। ওকে, আমরা এস ওয়ান প্যানেলটাকে আগলা করে রাখছি। এবং এই প্যানেল কোন প্যানেল আমি দেখাচ্ছি। এস ওয়ান প্যানেলের ডান, আমরা যে এই ছবিটা যেটা, যে ওই প্যানেলের যে ছবিটা আঁকছি, আসলে এই প্যানেলের এটা এটার এবং এটা একই কথা। এটাকে যদি আঁকতাম তাহলে আমার এই প্যানেলের এদিকে কন্টিনিউয়াস, তার মানে এখানে হ্যাশ হবে। আমরা বলেছি যে হ্যাশ যেটা মানে কন্টিনিউয়াস আছে প্যানেল। আমরা যদি এই প্যানেলের ছবি আঁকি, তখন এখানে হ্যাশ চিহ্নগুলি হবে এবং নিচে হবে। উপরে দুই সাইডে হবে না, কারণ ওখানে কোনো প্যানেল নাই। তো আমরা এই প্যানেলের ছবিটা আঁকছি ওখানে, এই জন্য এরকম ছবিটা দেখা গেছে। ওকে, দেখো, ইয়েস, মানে জাস্ট এস ওয়ান প্যানেলটা আগলা করে নিয়ে আসছে এখানে। এটা 20 ফিট, এটা 16 ফিট। প্যানেল সাইজ লেখা হইলো। এবং আমরা একটু আগে দেখাইছি বিমের ফেস টু ফেস ক্লিয়ার স্প্যান, যেহেতু বিম 12 ইঞ্চি, ফেস টু ফেস যদি নাও তাহলে উইথ হবে 15 ফিট, লেংথ হবে 19 ফিট। প্যানেল রেশিও বের করতে হবে এম এ, এল এ বাই এল বি। এল এ হচ্ছে 15 আর এল বি হচ্ছে 19। এল এ মানে ক্লিয়ার স্প্যান ইন শর্ট ডিরেকশন, যেটা 15 ফিট। আর এল বি হচ্ছে ক্লিয়ার স্প্যান ইন লং ডিরেকশন, যেটা 19 ফিট। তাহলে 15কে 19 দিয়ে ভাগ করো, 0.79। আমরা কিন্তু বলছি যখন তুমি প্যানেল রেশিও এম এর মান বের করবা, যেটা ফর্মুলা হচ্ছে এল এ বাই এল বি, দশমিকের পরে 2 ডিজিট নিবে। তৃতীয় ডিজিট 5 বা 5-এর বেশি হলে ওটা কেটে দ্বিতীয় ডিজিট 1 বাড়াবে। না সব প্যানেল তাই, 2 এ স্ল্যাব, ডেফিনেটলি 2 এ স্ল্যাব। কিন্তু কোন কেস, কেস 4 কিভাবে হইলো সেটা আমরা দেখাচ্ছি। তোমরা প্যানেলের ছবির দিকে তাকাইছো অবশ্যই, লং শর্ট দেখলা এবং হ্যাশ করা যদি দেখো, এই ছবিটা আমরা এখন কেস কোন 4 সেটার সাথে মিলাচ্ছি। আমরা যদি কেজের দিকে চলে যাই, যে টেবিলগুলি আমরা এখানে ছিল, কেস 4 কিভাবে হলো দেখো তোমরা। এই দেখো, এই যে হ্যাশ চিহ্নগুলো আছে, এদিকে কেউ নাই, এদিকে কেউ নাই। আমাদের প্যানেলটাই আসলে কর্নার প্যানেল, সোজা কথা। আমাদের প্যানেলটাকে আমরা এরকম করে আঁকছি লম্বা করে, আর এখানে এটা আছে এরকম করে, একই কথা। আমাদেরটা ছিল এইভাবে হ্যাশ, যেটা আমাদের ভার্টিক্যাল করে দাঁড়ানো প্যানেলটা, আর এখানে দেওয়া হয়েছে একটু সোজা করে।
এরকম করা আছে, এখানে হলো এইভাবে হ্যাশ। সো জিনিসটা একই কথা, যেহেতু এর সাথে মিলছে আমার, সুতরাং আমাদের কেস হচ্ছে 4। সুতরাং আমরা এই ভ্যালু গুলো নিব, এই এখানকার যার সাথে মিলবে সেগুলোর থেকে নিতে হবে আমাদের। ওকে, কেস 4 কিভাবে আসলো দেখাই দিলাম, প্যানেল রেশিও, প্যানেল কিভাবে বের করতে সব বুঝাই দিলাম। এখন আমরা থিকনেস বের করতেছি। তোমরা ফর্মুলা ছিল এইচ ইকুয়াল টু 2 ইন্টু এল এ প্লাস এল বি। তো এল এর মান 15 ফিট, এল বির মান 19 ফিট, সব বসাইলাম। 68 ফিট হলো, 12 দিয়ে গুণ করে ইঞ্চিতে নিয়ে গেলাম, 180 দিয়ে ভাগ করে পেলাম 4.53। এটাকে রাউন্ড আপ করতে হবে। আমরা কিন্তু বিমের রাউন্ড আপ শিখাইছি তোমাদের, স্ল্যাবের রাউন্ড আপ কিভাবে হবে। স্ল্যাবের রাউন্ড আপ কিন্তু অর্ধ অথবা ফুল। ফর এক্সাম্পল এখানে তোমরা দেখতে পাচ্ছ 4.53, তার মানে এটা রাউন্ড হবে 5। যদি এমন আসতো 4.35, তাহলে রাউন্ড আপ হতো 4.5। সেভাবে খেয়াল করতে হবে। So আমরা রাউন্ড আপ করলাম, উপরের দিকে রাউন্ড আপ করতে হবে অবশ্যই, শুধুমাত্র ঠিক স্পেসিং কে নিচের দিকে রাউন্ড আপ করতে হয়। ওকে, 5 ইঞ্চি, এবং আমরা বলেছি যে মিনিমাম থিকনেস হলো 3.5 ইঞ্চি। তো 3.5 ইঞ্চির উপরে আছে। ওকে, এফেক্টিভ ডেপথ ইন শর্ট ডিরেকশন গত ক্লাসে আমরা বুঝাই দিছি, 5 ইঞ্চি থিকনেস থেকে 1 ইঞ্চি ক্লিয়ার কভার স্ল্যাবের ক্ষেত্রে সেটা 4, এবং ইফেক্টিভ ডেপথ ইন লং ডিরেকশন 5 থেকে 1.5 ইঞ্চি বাদ দিলে 3.5 থাকে। ইফেক্টিভ ডেপথের ম্যাটার্স গুলো গত ভিডিও থেকে ভালো করে দেখে নিবে। না, আসলে লোড ক্যালকুলেশন আমরা ওয়ান ওয়ে স্ল্যাবের ক্ষেত্রে পড়েছিলাম। সো সেম জিনিস এখানেও, লোড, ডেড লোড 1.2, ডেড লোড 1.6, লাইভ লোড। এবং ডেড লোডের মধ্যে তোমরা ওয়ান ওয়ে স্ল্যাবে জেনেছো যে স্ল্যাবের ডেড লোডের মধ্যে 3টা জিনিস থাকে। 1, স্ল্যাবের সেলফ ওয়েট। 2, ফ্লোর সিলিং ফিনিশ। সিলিং ফিনিশটা হয় প্লাস্টার, তোমরা জানো। আর ফ্লোর ফিনিশটা হয় মোজাইক অথবা টাইলস অথবা সিমেন্ট ফিনিশিং। এই দুইটার সম্মিলিত যোগফল হচ্ছে ফ্লোর ফিনিশ। এছাড়া কোনো পার্টিশন ওয়াল লোড যদি থাকে, না থাকলে যে, বাট ফ্লোর ফিনিশ কনফার্ম থাকবে, সেলফ ওয়েট কনফার্ম থাকবে। পার্টিশন ওয়াল থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে। ওকে, এই অঙ্কে আমাদের ফ্লোর ফিনিশ দেওয়া আছে 25 পিএসএফ, পার্টিশন ওয়াল পি ওয়াল যেটা এখানে, সেটা দেওয়া আছে 70 পিএসএফ, লাইভ লোড দেওয়া আছে 40 পিএসএফ, সেলফ ওয়েট তো দেওয়া নাই, আমরা থিকনেস বের করছি 5 ইঞ্চি। এবং কোনো কংক্রিটের কথা বলে নাই, তো আমরা ধরে নিছি যে স্টোন চিপস দিয়ে ঢালাই দিব। তোমরা জানো যে স্টোন চিপস দিয়ে যদি ঢালাই দেই নর্মাল ওয়েট কংক্রিট বলে, যার ইউনিট ওয়েট হচ্ছে 150 পাউন্ড পার কিউবিক ফিট। তো এইচ এর ফর্মুলা ছিল H/12 গুণন ইউনিট ওয়েট অফ কংক্রিট, সিম্বল কি WC। সুতরাং আমরা এইচ এর মান বসাচ্ছি 5, আর ইউনিট ওয়েট অফ কংক্রিট নিলাম 150, তাহলে 62.5 পিএসএফ। এখন 1.2 ডেড লোড, 1.2 ডেড লোড আমরা নরমালি জাস্ট সংক্ষিপ্তভাবে এভাবে লেখার জানি আমরা, এবং সিম্বল আমরা দিতাম WT সমান সমান 1.2 ডেড লোড 1.6 লাইভ লোড। সংক্ষেপে আমরা এইভাবে লিখতাম। মোমেন্ট কোএফিসিয়েন্টে WT জায়গায়, এটা হলো টোটাল ফ্যাক্টর লোড, WT জায়গায় শুধু বড় W টা ইউজ করা হয়েছে। এবং নরমালি আমরা যে ডেড লোডের সিম্বল ডি ইউজ করতাম, সেখানে বড় হাতের W সাফিক্স DL, আর যেটা L ইউজ করতাম এখানে বড় হাতের W সাফিক্স বড় হাতের LL। এই দুটা মান গুণ করার পর যে মানটা পাবো সেটা হবে বড় হাতের W সাফিক্স ছোট হাতের DL। এই পুরা মানটাকে গুণ করলে আমরা পাবো বড় হাতের W ছোট সাফিক্স ছোট হাতের LL। সো এই সিম্বল গুলো খুব কেয়ারফুলি মনে রাখতে হবে, কারণ এগুলো আমাদের লাগবে।
ওকে, আমরা মান সব বসাইলাম। তো প্রথমটা 179, যেটা হচ্ছে ডাব্লিউ ডিএল, আর 1.640 গুণ করলে আসে 64, যেটা হচ্ছে তোমার ডাব্লিউ এল এল। ডাব্লিউ ছোট হাতের ডিএল 189, আর ডাব্লিউ ছোট হাতের এল এল হচ্ছে 64। এই পুরাটাকে আসে 253, আর এটাই হচ্ছে ডাব্লিউ। এই এইভাবে মিনিং গুলো তোমাকে কি জানতে হবে। স্ট্রিপ উইথ বের করা আমরা আগেই শিখাই দিছিলাম যে কিভাবে স্ট্রিপ উইথ বের করতে হয়। এখানে সেই জন্য আর ডিটেলসটা দেখানো হয় নাই, অবশ্যই ভিডিওতে দেখবে। তারপর আমরা এখানে তোমাদের বোঝার জন্য আমরা আগে প্যানেলটাকে আঁকতেছে, আবার দেখো লম্বা করে। ওকে, 16 ফিট, 20 ফিট। আমরা শর্ট ডিরেকশনের স্ট্রিপ উইথ বের করতেছি। তোমরা জানো যে কলাম স্ট্রিপ এটা দুই ভাগ করা থাকে, অর্ধেক অর্ধেক করা, আর মিডলটা মাঝে থাকে। তো ফার্স্টে আমরা স্ট্রিপটা আঁকতেছি, দেখো। স্বাভাবিকভাবে আমরা যদি শর্ট ডিরেকশনের মানে কি, আমরা কিন্তু এভাবে তাকাবো, এভাবে। যদি এভাবে তাকাই কি হবে, এখানে একটা বিম থাকবে, এই যে এখানে একটা বিম, আর এখানে একটা বিম, এবং কলামও থাকবে। ওকে, নাহলে কলাম হইলো। তারপরে যখন আমরা তাকাবো, আমরা যখন শর্ট ডিরেকশন তাকালাম, আমরা দেখলাম যে উপরের দিকে এক জোড়া কলাম বিম আর নিচের দিকে এক জোড়া কলাম বিম আছে। সুতরাং উপরটাকে কেন্দ্র করে একটা হাফ কলাম স্ট্রিপ ড্র করব। এই যে একটা কলাম স্ট্রিপ ড্র করলাম, নিচে নিচে একটা ড্র করলাম, আর মাঝেরটা হয়ে যাবে মিডল স্ট্রিপ। তাহলে কলাম স্ট্রিপকে আমি শেড করে দিতেছি, হাফ কলাম স্ট্রিপ দুই সাইডে। এটা হচ্ছে কি, হাফ কলাম সিএস, কলাম স্ট্রিপ। এটা হচ্ছে হাফ কলাম স্ট্রিপ, আর এটা হচ্ছে মিডল স্ট্রিপ ফুল, এমএস। আমরা বলেছি যে মান কতটুকু হবে। তো মান আমি আমরা জানি যে পুরাটাকে আমি যদি ডাইমেনশনটা বসাতে চাই কিভাবে আসবে। আগে আমরা হাফ কলাম স্ট্রিপের মানটা বের করব। তো হাফ কলাম স্ট্রিপের মান হচ্ছে, আমরা যে শর্ট ডিরেকশনে তাকাইছি, শর্ট ডিরেকশনের যে পুরো অংশটুকুর লেন্থ দেখতে পাচ্ছি 20 ফিট। এই 20 ফিটের, এই 20 ফিটের কি হবে, 1/4 হবে। সো ওকে, 20 ফিট ডিভাইডেড বাই 4 সমান সমান হবে কি, 5 ফিট। তাহলে নিচেরটা অটোমেটিকলি এটাও 5 ফিট হবে। তাহলে হাফ কলাম স্ট্রিপ 5 ফিট করে। তাহলে মিডিল স্ট্রিপ কত হবে, 20 মাইনাস 5 আর 5 কত, 10, 10 ফিট। ইউ ক্যান সি হাফ কলাম স্ট্রিপ 5 ফিট, তাহলে ফুল কলাম স্ট্রিপ হবে 10 ফিট, আর মিডিল স্ট্রিপ হবে 20 থেকে, এই যে 20টা আছে, এই 20 থেকে উপরের 5 ফিট আর নিচের 5 ফিট বাদ দিলে যা থাকে, তার তার মানে দুইটা 5 ফিট মানে 10 ফিট, এই যে 10 ফিটের। তাহলে 20 ফিট থেকে 10 ফিট গেলে 10 ফিট, তার মানে 120 ইঞ্চি। তদ্রূপ ভাবে যখনই আমরা লং ডিউরেকশনে করব তখন কি হবে, আমরা তখন আবার কলামে আবার প্যানেলটাকে আঁকবো। তখন তোমরা তখন আমরা দেখব কিন্তু এই ডিরেকশনে, লং ডিরেকশনে
এই ডিরেকশনে। সো তখন আমরা দেখব যে আমার দিকে এই যে একটা বিম আছে, এখানে একটা বিম আছে, এবং এখানে কলামও আছে, এখানেও কলাম আছে। এরপর আমরা কি করব, এটাকে ভাগ করব। বাম পাশের জোড়াকে কেন্দ্র করে হাফ, ডান পাশের কলাম বিম জোড়াকে কেন্দ্র করে হাফ। এবং যদি ডাইমেনশন দিতে চাই, আমি এবং হাফ কলাম স্ট্রিপকে আমি শেড করে দিচ্ছি। এরপর এটার মান কত হবে? আমরা যখন তাকাইছি এতটুকু মান ছিল টোটাল 16 ফিট। তাহলে হাফ কলাম স্ট্রিপ হবে 16 ফিটের 1/4, 4 ফিট। তার মানে এটাও হবে 4 ফিট। তাহলে হাফ কলাম দুই পাশে 4 4 8 চলে যাবে। তাহলে মিডল স্ট্রিপ কত হবে? মাঝেরটা হলো মিডল স্ট্রিপ, মিডল স্ট্রিপটা হবে 8। তাহলে এটার মান হবে তাহলে কত? টোটাল হলো 16 ফিট, দুই পাশে 4 4 বাদ দাও, মানে 8 ফিট বাদ দাও, 8 ফিট মানে 96 ইঞ্চি। ইউ ক্যান সি দুইটা দুইটা হাফ কলাম স্ট্রিপ যোগ করলে 8 ফিট হয়, 96 ইঞ্চি। এবং মিডল স্ট্রিপ হবে 16 ফিট থেকে 8 ফিট বাদ, তাহলে থাকে 8 ফিট, সেটা হলো 96 ইঞ্চি। সো আমরা দেখাই দিলাম যে কলাম স্ট্রিপ, মিডল স্ট্রিপ, লং এবং শর্ট ডিরেকশনে যে তোমাদেরকে দেখানো হচ্ছে, মানে অত্যন্ত ইজিয়েস্ট ওয়ে। এবং আহ, মানে এখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তুমি আগের ক্লাসে ভিডিওগুলো দেখতে পারবা এবং ওগুলোকেও যাচাই বাছাই করলা এবং এটার সাথে মিলাবা।